আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের বরাবরের নাই অনলাইন ক্লাস তার অংশ হিসেবে আমি আবারও তোমাদের ক্লাসে একটা টপিক নিয়ে আসছি যে অল্প কিছু আলোচনা করব, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত তোমরা জানো। তো বরাবরের মতোই যে একটা বিষয় আলোচনা করবো। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখবে যে বোর্ডে আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগের যে আমার দুর্যোগ ভূগোলের যে তোমাদের অধ্যায় আছে বা সেই অধ্যায় তো না, যে শিরোনামটা আছে তোমাদের সেই দুর্যোগ ভূগোলের শিরোনাম থেকে আমি সামান্য একটা বিষয়, সেই বিষয়টাকে বিশ্ব উষ্ণায়ন, দেখো বিশ্ব উষ্ণায়ন এই বিষয়টা নিয়ে আমি অল্প একটু দু একটা কথা বলবো, তাই না? আচ্ছা, তো আশা করি তোমরা অল্প হলে একটু উপকৃত হবে। তো বিষয় যেটা হচ্ছে তো বিশ্ব উষ্ণায়ন, তোমরা খুব পরিচিত এই কথাটার সাথে যে বিশ্ব উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন না বললেও উষ্ণায়ন শব্দটার সাথে তোমরা খুব পরিচিত। উষ্ণায়ন অর্থাৎ তাপমাত্রার যে বৃদ্ধির যে বিষয়, এই বিষয়টাকে বলায়। তো বিশ্ব উষ্ণায়ন বলতে দেখো বর্তমান বিশ্ব পরিবেশগত যত সমস্যা আছে, প্রধান যে সমস্যাগুলো আছে, সেই সমস্ত সমস্যার মধ্যে বিশ্ব উষ্ণায়ন একটা অন্যতম সমস্যা। মানে জলবায়ুগত এমন এক পরিবর্তন আসন্ন করছে, অর্থাৎ এই তোমার বিশ্ব উষ্ণায়ন, যার কারণে তোমার কি করছে, জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে বলে সেটা বিশ্ব উষ্ণায়নের একটা মারাত্মক প্রভাব। তার মানে আস্তে আস্তে আমাদের যে পরিবেশটা আছে সেই পরিবেশ কি হচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে। যে শীতলের পরিবেশ থেকে কি সেটা বিভিন্ন কারণে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের মাধ্যমে বলো বা অন্য যে সমস্ত কারণে বলো বা আমাদের কারণে বলো, দিন দিন দেখছি আমরা কি আমাদের এই পরিবেশটাকে দিন উষ্ণই হয়ে যাচ্ছে, তাই না? তো যদি উষ্ণ হয়ে যায় তার এর ধরো অনেকগুলো সমস্যা আমাদের মধ্যে কি বিরাজ করে, তাই না? আমরা যদিও বিভিন্ন ধরনের সমস্যাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি, তার মধ্যে পরিবেশের যে উষ্ণায়ন অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন এটাকে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি, কিন্তু সেটা আমরা কোনোভাবেই কী করতে পারছি না, নিয়ন্ত্রণ করতে পারছি না, তাই না? নিয়ন্ত্রণ করতে পারছি না। আবার দেখো যদি আমরা 100 বছর পিছনে ফিরে যাই, আমাদের হয়তো এই অবস্থায় ছিল না, এর থেকে হয়তো অনেক ভালো অবস্থানে ছিলাম, আমাদের বিশ্ব উষ্ণায়ন এই মাত্রায় ছিল না। আবার তুমি যদি দেখো যে হয়তো আমরা 100 বছর পরে যাব, তখনও গিয়ে কিন্তু আমরা কি বিশ্ব উষ্ণায়নের এই অবস্থায় আমরা কি থাকবো না। তখন দেখা যাচ্ছে উষ্ণায়নের মাত্রাটা এত বেশি বৃদ্ধি পাবে যে আরও বৃদ্ধি পাবে যে আমাদের এই স্বাভাবিক মাত্রাটাকে কি ছাড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখছি আমাদের জলবায়ুর কি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে কি তখন বৃষ্টিপাতের যে সম্ভাবনা থাকবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে, বা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলে সেটা বৃষ্টিপর্যয় অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় বা বৈশ্বিক একটা বিপর্যয়ের কি সৃষ্টি হবে, যার কারণে পরিবেশগত যে সমস্যাটা সৃষ্টি হবে তার মধ্যে কি আমরা সমস্ত সেই ফলগুলো ভোগ করবো, অর্থাৎ তার প্রভাবটা হবে আমাদের জন্য কি খুব ক্ষতিকর। তো তোমরা যদি বইপত্র পড়ে দেখো তাহলে দেখবা যে আমাদের গত 100 বছরে 0.6% যে আমাদের এই বিশ্ব উষ্ণায়ন, এই 6% উষ্ণায়নকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত 100 বছরের ইতিহাসের কথা যদি আমরা বলি, তোমাদের এই ইতিহাসটা যদি আমি আবারও বলি যে এটা গত 100 বছরের পরে কি হবে, সেই ক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে আমাদের একবিংশ শতাব্দীতে যদি ধরা হয় তাহলে সেইখানে দেখা যাচ্ছে 2.5% এই কি তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে বিশ্ব উষ্ণায়নটা কী পরিমাণ বা কী হারে যে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কি মারাত্মক প্রভাব বিস্তার করবে। তার ছোট একটা প্রভাবের কথা বলি, তোমরা হয়তো বইপত্রে বা টেলিভিশনে এর ফলে শুনে থাকবে বা শিক্ষকের মুখে তোমরা শুনে থাকবে যে কি আমরা দেখছি যে দক্ষিণ মেরুতে যে আচ্ছা আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ বলো বা বরফের যে অংশগুলো বলো, দিন দিন কি আমরা তো জানি যে ঠান্ডাগুলো কি তাপমাত্রাতে গলে যায়, তাই না? অর্থাৎ এই বরফটা কি দিন দিন কি গলে যাচ্ছে। তাহলে আমরা আমরা বলি বা তোমাদের হচ্ছে বিজ্ঞানী যারা আছে তারা বলে কি জানো, যে হয়তো দক্ষিণে এই অংশটা কী হয়ে যায় একসময় পানির নিচে তলিয়ে যাবে, তাই না? তাহলে বিশ্ব উষ্ণায়নটা এটা কিন্তু একদিনে হচ্ছে না বা একাই হচ্ছে না। বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্ব উষ্ণায়নের যে বা এই তাপমাত্রা বৃদ্ধির অনেকগুলো কারণ আছে, তাই না? সেই কারণগুলোর কারণে এই বৃদ্ধিটা পাচ্ছে, যার কারণে আমরাও অনেকাংশে কি দায়ী। তো বিশ্ব উষ্ণায়নের যে বৈশ্বিক উষ্ণায়ন যে বৃদ্ধি পাচ্ছে, তো বিশ্ব উষ্ণায়নের তোমার যথেষ্ট কিছু কারণ আছে। অর্থাৎ সেই প্রশ্নের আলোকে তোমাদের এটা আলোচনা করছে যে বিশ্ব উষ্ণায়ন কী এবং বিশ্ব উষ্ণায়নের কারণগুলো। তাহলে আমরা দেখলাম যে বিশ্ব উষ্ণায়নটা কি, অর্থাৎ তাপমাত্রার যে স্থিতিশীল যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটাকে স্বাভাবিক একটা অবস্থা থেকে বৃদ্ধি পাওয়াটাকে কি আমরা বলছি অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বা তাপমাত্রার বৃদ্ধি বা উষ্ণায়ন, তাই না? তাহলে এবার আমরা দেখো বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো।
তাহলে আমরা আংশিকভাবে দেখি যে বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো। আমরা যদি কারণ ঘাঁটি বা কারণ যদি বিশ্লেষণ করে দেখি, বা আমাদের যারা হচ্ছে ভূগোলবিদ তারা যদি কারণ ঘেঁটে দেখে, তাহলে অনেকগুলো কারণ বিদ্যমান যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে। তো তার মধ্যে আমি সীমিত সময়ের মধ্যে তোমাদের কয়েকটা কারণ উল্লেখ করব এবং আংশিক ব্যাখ্যা করব। তার একটা কারণ হচ্ছে, দেখো তাহলে আমাদের প্রশ্ন আসছে কি বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো। তো একটা হচ্ছে নগরায়ন। নগরায়ন সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা না থাকলেও, জ্ঞান না থাকলেও আমাদের মোটামুটি একটু জ্ঞান আছে, তাই না? নগরায়ন বলতে পারি, দেখো আমি এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় কি এই যে ইলেকট্রিক বাল্ব জ্বলছে, এই যে ফ্যান চলছে, তাই না, এই যে এসি চলছে, যে এই সমস্ত যে বিষয়গুলো, আজ থেকে যদি 20 বছর আগে বা 30 বছর আগের কথা বলতো, এই বিল্ডিংটা তোমাদের এই পজিশনে ছিল না, বা এইখানে একটা হয়তো টিনের বা হয়তো কি চালের একটা ছিল, বা সেই পরে পাঠদান শুরু হয়, তাই না? আস্তে 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 নগরায়নের যে প্রক্রিয়া হচ্ছে, তার মানে কি আমাদের হচ্ছে সাথে সাথে কি এই নগরায়নকে ব্যবহার করার জন্য, অর্থাৎ আমাদের এই সুফলগুলো ব্যবহার করতে আমরা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করছি, তাই না? তার কারণে কি হচ্ছে, একসময় আমাদের এই সমস্ত আমাদের যে বিষয়গুলো আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করছি, সেই সমস্ত বিষয়গুলো তার বর্জ্যগুলোকে আমাদের একসময় ক্ষতিকর হয়ে যাচ্ছে, পরিবেশটা কী করছে, উষ্ণ করে ফেলছে, তাই না? আমরা যদি আমাদের শহরে যাই, আমরা যদি আমাদের ঢাকা শহরে যাই, তাহলে পরিবেশটা আমরা কি দেখতে পাবো, যেখানে একদিন 1 তলা বাড়ি ছিল সেখানে 20 তলা বাড়ি, সেখানে 30 তলা বাড়ি, তাই না? এইভাবে আস্তে 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 ক্রমবর্ধমান যে শহর হচ্ছে, তার মানে কি এই শহরগুলো যতই বৃদ্ধি হচ্ছে আমাদের তখন তাপমাত্রা কি ততই বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের দেশে যখন আমাদের এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তখন যদি আমরা পৃথিবীর অন্য যে শহরগুলো আছে, বড় বড় শহরগুলোতে আছে, আমরা যদি যেতে থাকি, তাহলে আমরা দেখব সেখানে নগরায়ন কি বৃদ্ধি হচ্ছে, তাই না? তার মানে কি আমাদের এখানেও যদি তাপমাত্রা সেভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে পৃথিবীর অন্যান্য দেশেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তখন কি একটা বৈশ্বিক আকার রূপ নিচ্ছে, তাই না? তার মানে নগরায়নকে বিশেষভাবে বা অনেকভাবে নগরায়ন কী করছে, আমাদের বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছে, তাই না? তাহলে বিশ্ব উষ্ণায়নের একটা কারণ হচ্ছে নগরায়ন। তারপরে দ্বিতীয় একটা কারণ দেখো, বিলাসবহুল সামগ্রী ব্যবহার। বিলাসবহুল সামগ্রী ব্যবহার, তার মানে কি এই যে আমরা নগরায়নের সাথে যদি তাল মিলিয়ে চলতে যাই, নগরায়নের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কি আমাদের বিলাসবহুল যে সামগ্রী, সেই সামগ্রীগুলোকে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, তাই না? আমরা যে কিছুক্ষণ আগে যে আমি এসির কথা বললাম, এই এসি থেকে যে গ্যাসটা হয়তো আমরা যে প্রয়োজনে যে অক্সিজেনের সেই অংশটা নিচ্ছি, বা ঠান্ডার যে অংশটা সেটা নিচ্ছি, কিন্তু তার তো একটা কি সিএফসি বলো বা অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলোকে সে নির্গত করে, তাই না? তো সেই নির্গতটা যখন করে, তো সেটা কি পরিবেশে ছড়াচ্ছে, আস্তে 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 কি সেটার মাত্রা বাড়তে থাকছে, তাই না? আচ্ছা, বিলাসবহুল দ্রব্যের আর একটা কথা যদি আমি বলি, তাহলে দেখো, তাহলে আমাদের যদি রেফ্রিজারেটরের কথা বলি, আমাদের রেফ্রিজারেটর থেকে কি আমরা যে প্রয়োজনীয় সুবিধাটা নিচ্ছি, কিন্তু রেফ্রিজারেটর তো একটা পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাসকে সে প্রতিনিয়ত পরিবেশকে কি ত্যাগ করছে, তাই না? তাহলে এইভাবে দেখো যে বিলাসবহুল জিনিসগুলো আমাদের কিভাবে ক্ষতি করছে। আমরা যদি বলি তোমার এরোপ্লেনের কথা বলি, তাহলে কি হয়, সেই এরোপ্লেনও কি আমাদের যেমন উপকার করছে, এরোপ্লেনে তেমন জ্বালানি ব্যবহার করা হচ্ছে, তাই না? অর্থাৎ এয়ারপ্লেনে জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এইভাবে তুমি দেখো যে বিলাসবহুল যে সমস্ত বিষয় জিনিসগুলো আমরা ব্যবহার করছি, সাথে সাথে কি আমরা যে বিলাসবহুল গাড়ির জীবনযাপনের কথাই যদি বলি, তাহলে আমরা গাড়ি ব্যবহার করছি, তাই না? তাহলে আমাদেরকে গাড়ি ব্যবহার যদি করে থাকি, আমরা দেখো গাড়িতে কি তেল পোড়াচ্ছি, তেল কি সেটা ডিজেল হতে পারে, পেট্রোল হতে পারে, অকটেন হতে পারে, তাই না? আরও যে সমস্ত বিষয়গুলো হতে পারে কি সেইগুলো হতে পারে। তাহলে কি সেইগুলো যখন পুড়ে কি জীবাশ্মটা হচ্ছে, সেটা কি তখন কি আমাদের পরিবেশের ক্ষতি করছে, তাই না? অর্থাৎ বৈশ্বিক যে উষ্ণায়ন, সেই উষ্ণায়নটাকে বৃদ্ধি করে দিচ্ছে। তাহলে দেখো বৈশ্বিক উষ্ণায়নের কারণের মধ্যে একটা হলো নগরায়ন, আর একটা হলো কি বিলাস দ্রব্য ব্যবহার বা বিলাস সামগ্রী ব্যবহার, তারপর আর একটা কি জীবাশ্ম জ্বালানি ব্যবহার। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কথা যদি আমি বলি, তাহলে যদি তোমাদের গাড়ির কথা বলি, তাই না? বিশেষ করে পৃথিবীর এই মুহূর্তে তুমি যদি দেখো যে পৃথিবীর সব শহরে বিলাসবহুল একটা শহর, এবং সেই সাথে কি সব শহর জীবাশ্ম জ্বালানি কীভাবে আমরা ব্যবহার করছি, তাই না? যেমন আমরা যদি প্রাকৃতিক গ্যাসের কথা বলি, তার মানে কি আমরা জানি যে রান্নাবান্নার কাজে, সমস্ত কাজে আমরা এখন কি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছি, তাই না? প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছি, তার মানে কি প্রাকৃতিক গ্যাস বলো তোমার রান্নাবান্নার কাজে, গাড়ির কাজে, আরও যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজে দিন দিন কী করছি, আমরা এই গ্যাসগুলো ব্যবহার করছি। কয়লার কথা যদি বলো, কয়লা ব্যবহার করছি, তাই না? তেলটা কোথা থেকে আসে, অর্থাৎ এই তেলটাও তোমার মনে করো কি আমরা খনিজ আকারে খনি থেকে পেয়ে থাকি, তাই না? অর্থাৎ এই জ্বালানিটা কী করি আমরা ব্যবহার করে থাকি।
তাহলে এইভাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করতে থাকি বা অধ্যয়ন করতে থাকি তাহলে আমরা দেখব যে কিভাবে অর্থাৎ এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমাদেরকে দিন দিন আমরা যেমন সুবিধা নিচ্ছি, আমাদের সুবিধার পাশাপাশি এই জীবাশ্ম জ্বালানি আমাদেরকে কি পরিবেশটা বেশ দূষিত করে তুলছে। দূষিত মানে আমাদের বসবাসের একটু অযোগ্য করে তুলছে। তার কারণ তোমাদের এই বিশ্ব উষ্ণায়ন যেটা আমি লিখেছি, অর্থাৎ এই বিশ্ব উষ্ণায়নটা যতই বৃদ্ধি পাবে সেটা কি আমাদের জন্য জীবনযাপন করা ততটাই কঠিন হয়ে যাবে। যেমন স্বাভাবিকভাবে বলি, আমরা যেখানে অবস্থান করছি আমরা লক্ষ্য করে দেখবে যে আমাদের আজ কয়েকদিন বা এদিকে প্রায় মাসখানেক হয়ে যাবে বা 10-15 দিন আমাদের তাপমাত্রাটা কত বেশি। আমাদের এই দেশে 30 ডিগ্রি থেকে আমরা জানি স্বাভাবিক তাপমাত্রা আমাদের 27-28 ডিগ্রি থাকতো আজ থেকে 2-4 বছর আগে, কিন্তু এই বছরে আমরা দেখলাম সেই তাপমাত্রা কত 43.8 ডিগ্রি পর্যন্ত আমাদের হচ্ছে কি তাপমাত্রা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই সমস্ত কারণে কি হচ্ছে দিন দিন কি হচ্ছে এই তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় দেখো যে হচ্ছে আরেকটা পয়েন্টস, সেটা হচ্ছে কি পারমাণবিক বিস্ফোরণ। তো পারমাণবিক বিস্ফোরণের কথা যদি আমরা বলি তাহলে তোমরা লক্ষ্য করবে যে বা বুঝতে পারবে যে পারমাণবিক বিস্ফোরণ বা এই সমস্ত যুদ্ধের ব্যবহার যে সামগ্রী আছে সেই সামগ্রীগুলি কীভাবে আমাদের পরিবেশকে উত্তপ্ত করে তুলছে বা ক্ষতিগ্রস্ত করে তুলছে, তাই না? আমরা জানি যে 1939-45 সালে যে জাপানে যে পারমাণবিক বোমা হামলা হয়েছিল, সেই পারমাণবিক বিস্ফোরণের ফলে আমাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং বর্তমানে অনেক প্রভাবশালী বা ক্ষমতাধর রাষ্ট্রগুলো কী করছে, তারা পারমাণবিক বোমা তৈরি করছে বা সেগুলোকে তারা পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় কি সেগুলো বিস্ফোরণ ঘটাচ্ছে। ফলে কি হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হচ্ছে পরিবেশে, এবং সেই পরিবেশে গ্যাসগুলো নির্গত হওয়ার ফলে পরিবেশ কি দিন দিন কি উত্তপ্ত হচ্ছে। আমি আগেই বলেছি গত 100 বছরে 0.60% কী হয়েছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা কি আগামী 100 বছর যদি আমরা ধরি বা বিজ্ঞানীরা ওইটা পরীক্ষা করে কি বলছে বা তাদের একটা অনুমানের উপরে বলছে যে 2.5 বা 6 ডিগ্রি কি সেলসিয়াস সেটা কি হবে বৃদ্ধি পাবে। তাই সেটা কি যখন বৃদ্ধি পেয়ে যাবে সেটা কি আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে যাবে, তাই না? তাহলে বুঝতে পারছো যে পারমাণবিক বিস্ফোরণে কি পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম একটি কারণ। তাহলে এবার দেখো শিল্প বর্জ্য বলতে আমরা কি বুঝি, সেটা তো শিল্পের যুগ, তাই না? একসময় ছিল কৃষির যুগ, এখন আমাদের কি শিল্প বিপ্লবের মাধ্যমে আমরা এখন শিল্প যুগে আছি। শিল্প যুগে অর্থাৎ আমাদের প্রতিটা জিনিসই শিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা হাতে যে কলমটা আছে এটাও একটা শিল্পের অন্তর্ভুক্ত, তাই না? এটা আপনি তৈরি হয়নি। তাহলে এই কলমটা তৈরি করতে বলো আমাদের ব্যবহার যত যে জিনিসপত্র আছে এই সমস্ত কি শিল্পে ব্যবহার করতে গেলে বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করতে হয়। ওই যে যেমন বললাম তোমার হচ্ছে জীবাশ্ম জ্বালানির কথা বলো, তাই না? রঙের কথা বলো, আরও যে সমস্ত কথা বলো, সমস্ত প্রয়োজনীয় অর্থাৎ রাসায়নিক দ্রব্য কি আমরা শিল্প কলকারখানাগুলোতে ব্যবহার করছি। শিল্প কলকারখানাগুলোতে যখন ব্যবহার করছি আমাদের প্রয়োজনীয় অংশটা আমরা কি নিয়ে নিচ্ছি। এইবার তুমি দেখবা যে অব্যবহৃত যে কি শিল্প বর্জ্যগুলো কি হচ্ছে আমরা দেখছি ড্রেনের মধ্যে যে পরিবেশে ছড়াই পড়ছে, তাই না? আবার ওইটা যে কোনো পুকুরে পড়ছে, আবার আমরা দেখি বস্তি এলাকায়, বিশেষ করে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বলে আমরা যদি যাই তাহলে বস্তি এলাকায় যাই দেখবা যে বস্তির ছেলেরা ওর মধ্যে খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, তাই না? ওর মধ্যেই তারা বসবাস করছে। তাহলে শিল্প বর্জ্যের যে অব্যবস্থাপনা, শিল্প বর্জ্যগুলোকে যে এই অবস্থানে যে প্রকৃতিতে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণকে বিভিন্নভাবে কি আমরা দেখছি যে এই তাপ নির্গত হচ্ছে, এবং এর ফলে কি রাসায়নিক যে দ্রব্যগুলোকে একটা মিথস্ক্রিয়া অর্থাৎ এই বিষক্রিয়ার ফলে কি পরিবেশটা আস্তে কি আমাদের বিশ্ব উষ্ণায়নটা বৃদ্ধি করে দিচ্ছে। তার মানে কি শিল্প বর্জ্যের অব্যবস্থাপনা হচ্ছে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম একটা কারণ। তারপর দেখো আমি আর সামান্য একটু কথা বলে শেষ করে দেব। শেষ যে বিষয়টা সেটা বলবো, সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ। কারণ উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ কীভাবে পরিবেশ দূষণ করে, বিশ্ব উষ্ণায়ন কীভাবে করে আমরা জানি। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে সেটা কি আমরা জানি এক ধরনের বিষক্রিয়া বের হয়, তাই না? অর্থাৎ বিভিন্ন ধরনের মিথেন বলে এই জাতীয় বিভিন্ন ধরনের কি গ্যাসগুলো ওদের শরীর থেকে বের হয়, এবং শরীর থেকে যখন মরে যায় তখন কি সেটা দীর্ঘদিন পচে থাকে, বিভিন্ন পোকামাকড়ে খায়, এবং কি পচতে একটা দুর্গন্ধ হয়, এবং সেটা রাসায়নিক বিষক্রিয়ার ফলে কি একটা বিষক্রিয়া যখন হয় সেটার কি
ক্ষতিকর যে বিষয়টা সেটা পরিবেশে আমাদের কি করে ছড়িয়ে পড়ে, তাই না? আমরা তো জানি। এবং এই ছড়িয়ে পড়ার পরে কীভাবে, অর্থাৎ আস্তে 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 আমরা দেখি কি এটা পরিবেশের সাথে যুক্ত হয় এবং রৌদ্রে বলো তাপে বলো কি এটা আরও ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পরে কি হয়, এটা হচ্ছে আমাদের যে বিশ্ব উষ্ণায়নের যে হিসাবটা আছে বা তাপমাত্রার যে মানটা আছে ঠিক সেটাকে বৃদ্ধি করে ফেলে, তাই না? অর্থাৎ এইটা যখন বৃদ্ধি করে ফেলে তখন কি আমাদের তাপমাত্রাটা এমনিতেই বেড়ে যায়, তাই না? তাহলে আমরা দেখো এই অল্প সময়ের মধ্যে আমরা বৈশ্বিক উষ্ণায়নটা কী এবং বৈশ্বিক উষ্ণায়নের যে কারণগুলো কি আমি অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে বলে দিলাম। আশা করি এই যে ছোট পরিসরে আমি যে কথাগুলো বললাম তোমরা অল্প একটু দেখে নেবে, আর এটা তো শুনবে, অবশ্যই শুনবে। আর হচ্ছে তোমাদের সুযোগ আছে, তোমরা অবশ্যই কী করবে, বাড়িতে আরও বিস্তারিত বই দেখে আর একটু পড়ে নেবে, তাহলে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আশা করে বুঝতে পেরেছো তোমরা। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।